নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। সমাজে যে ঘটনাগুলো ঘটে আমি সেগুলোই তুলে ধরবার বা বলবার চেষ্টা করি। আমরা দেখলাম কিছুদিন আগে, মানে কয়েকদিন আগে, আসামে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে। আসামে এত বন্যা হয়েছে, সেখানে অনেকজন লোক মারা গেছেন, অনেকজন বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। এই বন্যা বলুন আর যেখানেই বলুন, এটা প্রত্যেক বছরের একটা ঘটনা। এক জায়গায় না হোক আরেক জায়গায় বন্যা হচ্ছে, আরেক জায়গায় না হোক আরেক জায়গায় হচ্ছে। প্রচুর পরিমাণে আমাদের প্রত্যেক বছরই বন্যা হয় এবং বন্যাতে অনেক লোক আহত নিহত হয়, ঘর ছেড়ে চলে যেতে লাগে। নানা রকম সমস্যা এই বর্ষাকালটা। আপনি এমনিও দেখবেন, যখন একটু বেশি পরিমাণে বৃষ্টিটা হয়, একটু যখন প্রচুর ঝড় বেগে বৃষ্টিটা যখন হয়, তখন দেখবেন 10-15 মিনিটের মধ্যে আমাদের শিলিগুড়ি স্বামীজি ক্লাবের সামনে বলুন, হায়দারপাড়া বলুন, পাকুড়তলা রাস্তাটা বলুন, জলে ভরে যায়। সেখান থেকে গাড়ি চলাচল, সাইকেল চলাচল সেই মুহূর্তে বন্ধ হয়ে যায়। লোকের হাঁটু অবধি জল হয়ে যায়। সেটা সব জায়গাতেই হয়। জলপাইগুড়িতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং তাতে মানুষের বাড়ি ঘরে জল ঢুকে গেছে। মানুষ বাড়িঘর থেকে বের হয়ে এসছে। এইরকম প্রত্যেক বছর আমাদের এই বর্ষাকালে প্রচুর পরিমাণে অসুবিধা। এই অসুবিধাগুলোর কারণ আছে, কারণ আমাদের যে নালাগুলো আছে, নর্দমাগুলো আছে, সেগুলো পরিষ্কার এবং পরিচ্ছন্ন নেই। যখন আমাদের এই নর্দমাগুলো বা নালাগুলো বানানো হয়, সেটা স্লোপিং হয় না। তাতে কি হয়, যখন বৃষ্টি হয় বা আপনারই ড্রেনের জল ওইখানে পড়ে, তখন সেখানেই বদ্ধ অবস্থায় থাকে। সেটা যে স্রোত বেগে চলে যাবে সেটা যায় না ওই জলগুলো। এর ফলে কি হয়, যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, আপনি যদি 10-15 মিনিট ধরুন বৃষ্টি হচ্ছে প্রচুর বেগে, দেখবেন পুরো শিলিগুড়ি বলুন, জলপাইগুড়ি বলুন, উত্তরবঙ্গ যেখানেই বলুন না কেন, জলে ভরে যাচ্ছে। রাস্তাঘাট, বাড়িতেও জল ঢুকে যাচ্ছে। অনেক বাড়িতে দেখবেন হাঁটু অবধি জল জমে যাচ্ছে। আর যেগুলো তো টাউন শহরে বলুন, গ্রামেগঞ্জে বলুন, নিচু স্তরের ঘরগুলো আছে, সেগুলোতে মানে মানে হাঁটুর থেকেও উপরে জল, ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়। এরকম প্রত্যেক বছরে আমরা এই কাহিনিগুলো দেখি। আর বিশেষ করে পাহাড়ে দেখুন, পাহাড়ের অবস্থা তো বর্ষাকালে প্রচুর পরিমাণে খারাপ। যেটা পাহাড়ে আমরা ডেইলি আমাদের গাড়ি যাতায়াত করে, মানুষ যাতায়াত করে, না যাতায়াত করলে কাজ হবে না, কারণ পাহাড়েও মানুষের কাজ থাকে। সেখানে ধস পড়ে পড়ে যেখানে সেখানে আমাদের রাস্তা আটকায় যায়। ধস পড়ে পড়ে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়। ধস পড়ে পড়ে রাস্তাগুলো এমনভাবে বন্ধ হয়, গাড়ি আর এদিক ওদিক হতে পারে না, রাস্তায় দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এরকম অসুবিধাগুলো আমাদের পুরো উত্তরবঙ্গেই আছে। সেটা সব জায়গাতেই আছে, কিন্তু আমাদের উত্তরবঙ্গে বা আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে যে পাহাড় পর্বতগুলো বেশি পরিমাণে আছে, সেখানে লোকের যারা পাহাড়ে বাস করেন, তাদের বর্ষাকালে প্রচুর পরিমাণে অসুবিধা। এমনকি জন্তু জানোয়ার থাকে যারা, তারা বন্যাতে বলুন, যে কোনো জায়গাতেই বন্যা হোক বা আমাদের পাহাড় পর্বতে যখন বেশি জল হয়ে যাচ্ছে, পশু পর্যন্ত ভেসে চলে যাচ্ছে। তারপরে মানুষও মাঝে মাঝে দেখা যায় আমাদের গাজলডোবা নদীতে বলুন, মহানন্দায় বলুন, মানুষকে দেখা যায় যে মরে ভেসে উঠেছে। এরকম মানে মানে প্রত্যেক বছরে এইরকম বন্যার বা বর্ষাকালের ঘটনা প্রত্যেক জায়গায় ঘটছে। আমার মনে হয় যেটা আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ যেটাই বলুন, আমাদের যে নর্দমা নালাগুলো বানানো হয় পাকা পাকা করে, বড় অনেক নর্দমা আছে, নালা আছে, অনেক বড় চওড়া, সবই ঠিক আছে, কিন্তু জলের স্রোত নেই। আপনার যখন বৃষ্টি হবে, জলের স্রোত বেয়ে যে জলটা চলে যাবে সেটা যায় না, সেটা এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। জলটা যদি স্রোত বেগে চলে যেত, তাহলে এই জলগুলো আমাদের রাস্তায় জমতো না। আর রাস্তাগুলো দেখবেন গ্রামে গঞ্জে রাস্তার অবস্থা খুব খারাপ। আমি সেদিনকার এনজিপি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এনজিপি রাস্তা, মেন রোড, একদম মেন রোড, এনজিপি রাস্তার ওখানটায়, আমতলা দিয়ে এনজিপি রাস্তা যেটা আমাদের এনজিপিতে পৌঁছায় বাইপাস দিয়ে, সেখানে মেন রোড
যেটা আছে মানে প্রচুর পরিমাণে বড় বড় গর্ত হয়ে গেছে। ওইখান দিয়ে গাড়ি, মানুষ চলাচল, সাইকেল চলাচল, স্কুটারে ছোট ছোট বাচ্চা নিয়ে মা বাবারা যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, মানে স্কুটার ওখান দিয়ে চলানো ওই রাস্তায়, ওই আমতলা, ওই ইঞ্জিপি রাস্তায় বা আমতলা দিয়ে যে ইঞ্জিপি রাস্তাটা যায়, ইঞ্জিপিতে ওই রাস্তার অবস্থা একদম মানে সাংঘাতিক অবস্থা, একদম সাংঘাতিক। আমি ওখান দিয়ে দুদিন গেলাম, যে আশিঘর বাইপাস দিয়ে সোজা গিয়ে সেই আমতলা বা ইঞ্জিপি রাস্তা যেটা আমাদের যায়, মানে মানে একদম সাংঘাতিক অবস্থা রাস্তাগুলো। এই দেখুন, গলি গলি গালা বলুন, গ্রামে গঞ্জে বলুন, ওটা তো ছাড়ুন, যে আমাদের মেন রোড, একদম মেন যেটাতে সমস্ত গাড়ি, বড় বড় লরি চলাচল করে, সেই রাস্তাগুলো আমাদের গর্ত, রাস্তাগুলো পর্যন্ত জলে ভরা। আপনি পা দিলে বুঝতে পারবে না কতটা জল আছে না আছে, এইরকম অবস্থা মেন রোডে। আর বাদ বাকি তো গ্রামে গঞ্জে গলি গলিতে ভরা আছে। এই রাস্তাগুলো কমসে কম বর্ষাকালে পাথর দিয়ে, পিচ দিয়ে মিশিয়ে, যেখানে এত বড় গর্ত আছে সেগুলো ঢাললেও তো কাজে লাগে, সেগুলোও কাজ হয় না। মানে আমাদের গ্রামে বলুন, গঞ্জে বলুন, টাউনে বলুন, কাজগুলো কেউ তেমনভাবে করতে পারছেন না। নাহলে যখন বর্ষাকাল আরম্ভ হয়, সবাই জানেন যে প্রত্যেক বছর বর্ষাকালে এরকম কাহিনীগুলো হয়। আসামের বন্যার পরিস্থিতি একবার তো দেখেছেন, শুনেছেন অবশ্যই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই জানতে পারেন, কিন্তু সেই রকম ধরনের বর্ষার আগে ব্যবস্থাগুলো নেওয়া হয় না। আমাদের যে মেন রোড, আমাদের এখানে যে আমাদের হায়দ্রাপাড়া চয়নপাড়া যেটা আমতলা রাস্তায়, আমাদের বাইপাসের রাস্তায় উঠে, সেখানে গিয়ে দেখুন তো এত গর্ত, মানে ওখান দিয়ে একটা স্কুটি বা স্কুটার চলাচল অসুবিধা। যদি একটা স্কুটার কোনা দিয়ে বের হয়, সেখানে একটা মানুষ হেঁটে যেতে পারে না। এটা কিন্তু মেন রোড, এটা গলিগালা নয়, এটা মেন রোড। এগুলোকে দেখুন, এর ফলে কত স্টুডেন্টদের অসুবিধে হচ্ছে, গাড়ি চলাচল অসুবিধা হচ্ছে। বড় বড় মেন রোডগুলিতে বড় বড় ট্রাকগুলো মালপত্র বহন করে নিয়ে যায়। মানে মেন রোড কিভাবে এরকম হতে পারে? যখনই কিছু রাস্তা বানানো হয়, দেখবেন সব জায়গায় টোল বসে গেছে। আমরা স্কুটার, 4 চাকা বলুন, আমরা যদি এখান থেকে টোলের জায়গা থেকে যদি আর 10 কিলোমিটার এগিয়ে যাই, তাহলে দেখবেন টোল ট্যাক্স ভালোই কাটে, 70, 80, 90, 120, 30 এরকম টোল ট্যাক্স কাটে। আবার যদি আপনি আধা ঘন্টা পরে ফিরে আসেন, আবার সেই ট্যাক্সটাই কাটে। টোল ট্যাক্স তো আর কম কাটা হয় না। আমরা ট্যাক্স অনেকবারই দিই। আপনি একটা গাড়ি কিনবেন, সেখানে ট্যাক্স, কেনার সময় ট্যাক্স, বছরে ইয়ারলি ট্যাক্স দিতে হয়। আবার রাস্তায় গাড়ি চালাবেন, সেখানে টোল ট্যাক্স দিতে হয়। ট্যাক্স তো প্রচুর পরিমাণে নেওয়া হচ্ছে। তবু রাস্তাঘাটগুলো, মেন রোডগুলি, বিশেষ করে আমি বারবার করে বলছি, মেন রোডগুলির উপর দেখুন। ওই একটা ইঞ্জিপি রাস্তায় দেখুন, আমতলা যে ইঞ্জিপি রাস্তা যায়, একটা আমাদের চয়নপাড়া আমতলা দিয়ে যে মেন রোডে উঠে বাইপাসে, সেই রোডগুলো একবার দেখুন আপনারা ঘুরে ঘুরে। খালি একে ওকে মানে কটূক্তি করে কথা, এক জায়গায় হারলে আরেক জায়গায় দলে যোগ দেওয়া, এগুলো কাজ ছেড়ে বাংলার জন্য কাজগুলো করুন। বাংলায় অনেক কাজ পড়ে আছে, রাস্তাঘাট নেই, যেখানে সেখানে জল জমে আছে, মানুষ ঘরে বাস করতে পারছে না, খেতে পারছে না, খাবার জিনিসের প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে, সেগুলো দেখুন। মানুষ সাধারণ লঙ্কা আলু দিয়ে ভাত খায়, সেগুলোর অনেক প্রচুর পরিমাণে লঙ্কা, আলু, পেঁয়াজের দাম। এগুলোকে দেখুন আপনারা। যেই জিতেন সেই যদি সবাই একই রকম হয়ে যায়, তবে বাংলা ভারতবর্ষে চলবে কি করে বলুন তো? যত উপর মহলে কেলেঙ্কারি হয়, সব ধামাচাপা রাখার চেষ্টা করা হয়। কিছুই আমাদের গ্রামে গঞ্জে ঘুরে দেখা হয় না যে মানুষের কত অসুবিধা। ডেইলিকার মানুষ চলাচল করতে অসুবিধা, খাবার জিনিসের, প্রত্যেক জিনিসের দাম, এগুলোকে একটু কমান। তার বাংলার জনগণ এত কষ্ট করে রোদ বৃষ্টি ঝড়ে আপনাদেরকে ভোট দেয়, আপনাদেরকে ভোট দিয়ে বাংলাতে নিয়ে আসে। আমরা সেরকম বাংলার লোকের জন্য, গরিব মানুষের জন্য, বাংলার জন্য কোনো কাজ দেখতে পারি না। এগুলো কাজ করুন, যে পক্ষই আপনারা জিতেন, এগুলো কাজ করুন, বাংলার হয়ে কাজ করুন। খালি রদ বদল, রং বদল, পার্টি বদল, এগুলোই দেখছি আমরা।
কোথায় গেলে একবার একজন হেরে গেলে আর সেগুলো আবার কোন পার্টিতে যোগ দিবে ওটা রাস্তা খুঁজে পায় না, কোথায় গেলে অনেক টাকা কামাই করতে পারবো, এগুলো হচ্ছে আমাদের। তাছাড়া কোনো ভালো কাজ হচ্ছে না। বর্ষাকালটা দেখুন চারিদিকের অবস্থা। আমি তো শুনলাম যে আসামে সালমান খানও সেখানে অনেক হেল্প করেছেন। আর জাত বিচার নিয়ে আমাদের বাংলাতে এখনই ভাগ হচ্ছে। জাত আমাদের একটাই, যাকে কাটলে সবাইকে কাটে, রক্ত একটি হয়, লাল। আর জাত বিচার করে কোনো লাভ নেই। সব জাতি সব জায়গায় সব রকম হেল্প করছেন। জাত তুলে জাতি বিদ্বেষ করে লড়াই বাঁধিয়ে দিয়ে কোনো লাভ নেই। জনগণ বাংলার সবাই আপনাদেরকে ভোট দিয়ে দাঁড় করিয়েছে। বাংলার জনগণকে সবাই এক চোখে দেখুন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেলেও তাকেও কটূক্তি করা হচ্ছে, নানা রকম অপমান করা হচ্ছে। এগুলো আমাদের বাংলাতে মানায় না। আমরা সবসময় বলি যে বদলা নয়, বদলা আমরা কখনোই চাই না, আমরা বদল চেয়েছিলাম। সে বদল কিন্তু এখনো পর্যন্ত হয়নি। বদল করুন আমাদের বাংলাটাকে, তাহলে আমাদের বাংলার লোক খুব আনন্দিত এবং খুশি হবে।